আজকে আমরা আলোচনা করব 30-এর দশকের যে 5জন প্রধান কবি যারা রবীন্দ্র বলয় থেকে মুক্ত হয়ে নিজেকে আধুনিক কবি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সেই 5জন কবির একজন কবি জীবনানন্দ দাশকে নিয়ে। আরো স্পষ্ট করে বলতে চাই যে আসলে কবি জীবনানন্দ দাশকে নিয়ে নয়, বরং আমরা আজকে আলোচনা করব জীবনানন্দ দাশের কবিতার বই রূপসী বাংলাকে নিয়ে। এই রূপসী বাংলাকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখব যে 30-এর দশকে যেখানে নাগরিক ক্লান্তি, আলো আধারী সংশয় এবং হতাশা কবিতার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেরকম পশ্চিমের কবিতায় এইসব বিষয়কে প্রাধান্য দেওয়া হতো এবং বাংলা সাহিত্যের অধিকাংশ সেই সময়ে ইংরেজি সাহিত্যের ছাত্র অর্থাৎ যে পঞ্চ পাণ্ডব তারা হওয়ার কারণে তারা কিন্তু সেই ধরনের কবিতার প্রবণ বা কবিতার ধরনকে আঙ্গিক অনুসরণ করতেন। কিন্তু জীবনানন্দ সর্বপ্রথম বাংলার নিভৃত, অবহেলিত এবং ধুলি মাখা প্রান্তরকে এবং ঘাস এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ শ্যামল সুজলা সুফলা শস্য শ্যামলা নিবিড় প্রকৃতিকে তিনি যেভাবে তুলে ধরেছেন তা এক কথায় অনন্য। 1930-এর দশকের সেই সময়টাতে আমরা যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে সেই সময় কিন্তু একটা অর্থনৈতিক মন্দা চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়, এবং মানুষ জীবন জীবিকার যুদ্ধে অবতীর্ণ ছিল। তো সেই সময় জীবনানন্দ দাশ একটি কবিতার বই লেখেন, সেটা হচ্ছে বাংলার ত্রস্ত নীলিমা। সেই বাংলার ত্রস্ত নীলিমা যখন জীবনানন্দ দাশের অনুজ প্রকাশ করতে যান সিগনেট প্রেসের মাধ্যমে এবং কবি ও সম্পাদক সুধীন্দ্র নাথ দত্তের সম্পাদনায়, তখন যে বিষয়টা দেখা যায় যে সেটা হয়ে যায় রূপসী বাংলা। আসলে বাংলাদেশের রূপ যেভাবে প্রস্ফুটিত হয়েছে এই কাব্যগ্রন্থে তা আসলে এক কথায় বলা যায় অনন্য এবং অসাধারণ। এই কাব্যগ্রন্থ তিনি কিন্তু প্রথম যখন রচনা করেছিলেন তখন তিনি 62টি পর্বে রচনা করেন এবং তিনি কিন্তু কখনো শিরোনাম দেননি। এবং এই যখন সুধীন্দ্রনাথ দত্ত এবং সিগনেট প্রেসের মালিক এবং তার অনুজের হাতে পড়ে, তাদের পর্যালোচনার ভিত্তিতে এই কবিতার নাম, বইয়ের নাম শিরোনাম নির্ধারণ করা হয় রূপসী বাংলা নামে। এই রূপসী বাংলায় আপনি দেখবেন যে শিরোনাম দেওয়া হয়েছে কিন্তু কবিতার লাইন থেকে, অর্থাৎ কবিতার পংক্তি থেকে, যেমন আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে হয়তোবা মানুষ হয়তো সংকোচিল শালিকের বেশে। তো এদের শিরোনামটি আবার আসিব ফিরে। তো জীবনানন্দ দাশ এখানে যে বৈশিষ্ট্য জীবনানন্দ দাশ উপস্থাপন করেছেন তার একটা সারসংক্ষেপ প্রথমে আমি আলোচনা করব, তারপর সেই সারসংক্ষেপের ভিতর আমরা ধরে ধরে প্রত্যেকটা কবিতার উদাহরণ দিয়ে, বিশেষ করে উল্লেখযোগ্য কবিতা সমূহগুলোর উদাহরণ দিয়ে আমি পাঠককে বোঝানোর চেষ্টা করব যে আসলে কেন এই কবিতার বইটা অনন্য। জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে চিত্র রূপময় কবি, অর্থাৎ তিনি চিত্রকল্পের এক ধরনের বাংলা কবিতায় সম্মিলন ঘটিয়েছেন। এবং এখানে দেখা যায় যে চিত্র রূপময় কবি কেন বলা হয়েছিল এই কবিতা, সেটা প্রমাণ পাওয়া যাবে এই কবিতার বইয়ে। এই কবিতার বইয়ে আরেকটি বিষয় যে তিনি বহু রঙের ব্যবহার করেছেন এবং অত্যন্ত সূক্ষ্ম এবং বিচিত্র ভাবে তিনি রূপসী বাংলার বিভিন্ন পর্বে যেটা দেখা যায় সেটা হচ্ছে এরকম যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের চরিত্র এবং মিথগুলো বারবার, যেমন খনা, তারপর হচ্ছে গাঙুরের জল, তারপরে হচ্ছে চাঁদ সওদাগর, মনসা, এই টাইপের। এরপর হচ্ছে জীবনানন্দ দাশের এই কবিতার যে সুর, সেই সুরটা হচ্ছে কিন্তু এক ধরনের বিষণ্ণতা এবং মৃত্যু চেতনা। এখন প্রশ্ন হতে পারে যে আসলে বিষণ্ণতা এবং মৃত্যু চেতনা তিনি কেন করেছেন। আসলে সেই সময় কবি জীবনানন্দ দাশ একটি কলেজে শিক্ষকতা করতেন, ঘটনাক্রমে সেই কলেজের শিক্ষকতার চাকরিটা চলে যায় এবং তার পারিবারিক যে কলহ এবং পারিবারিক যে বেদনা, সেই বেদনা থেকেই তিনি কিন্তু পালাতে চেয়েছিলেন এবং সেই পালানো থেকেই কিন্তু এই কবিতার বইয়ের উৎসরণ। এবং স্বাধীনতার যুদ্ধের প্রধানতম মানসিকতা কিন্তু অনেক ক্ষেত্রে এই কবিতার একটা দুটো লাইন কিন্তু বারবার বেজেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে জীবনানন্দ দাশের প্রকৃতির যে চেতনা সেটা, এবং কবি হিসেবে জীবনানন্দ দাশ সর্বপ্রথম কিভাবে পঞ্চ ইন্দ্রিয়র অনুভূতিকে কবিতায় তিনি নিয়ে এসেছেন, এটা কিন্তু আমরা এই কবিতায় দেখতে পাই, বিশেষ করে এই কবিতার বইতে দেখতে পাই। 1954 সালে আমরা একটু যদি দেখি, আমাদের সাথে যে পাঠক রয়েছেন তারা যেখান থেকে দেখছেন আমাদের আলোচনা, শুরুতে তাদের স্বাগতম জানিয়ে নিচ্ছি
এবং পাশাপাশি তাদের বলতে চাচ্ছি, আপনাদের যদি রূপসী বাংলা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের করতে পারেন এবং আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আপনাদের যদি কোনো নতুন দৃষ্টিভঙ্গি থাকে সেটা দিতে পারেন, এবং আপনি চাইলে আপনার এই মতামত জানাতে পারেন যে আসলে রূপসী বাংলাকে আপনি জীবন দাশের রচনার মধ্যে অর্থাৎ কাব্য ও কবিতার বইয়ের মধ্যে কোন কবিতার বইকে আপনি প্রধান মনে করেন, চাইলে সেই কবিতার বইয়ের নামটিও লিখতে পারেন। 1954 সালে তার অনুজ অর্থাৎ তার অনুজ অশোকানন্দ দাশের উদ্যোগে সিগনেট প্রেসে প্রকাশনা এই গ্রন্থটি আলোর মুখ দেখে, আমরা আগেও বলেছিলাম। এবং বইটির কবির যার নাম ছিল বাংলার ত্রস্ত নীলিমা। পরবর্তীতে সেটা রূপসী বাংলা হয়ে প্রকাশ করে কে সিগনেট প্রেস। প্রকাশের সাথে সাথে এটা বাংলা সাহিত্যের অনন্য একটা দলিল হয়। এখানে একেবারে 62 পর্বের 62টি কবিতা লেখা আছে। এই 62টি কবিতা লিখতে গিয়ে তিনি কিন্তু কোথাও শিরোনাম ব্যবহার করেননি। এবং রূপসী বাংলার যদি আমরা কাঠামোগত বিন্যাসের কথা আলোচনা করি, এটা কিন্তু অত্যন্ত কৌতূহলপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ কবি এই কবিতার বইটা লিখেছেন নাম বাংলার ত্রস্ত নীলিমা। ত্রস্ত শব্দটির অর্থ যদি আমরা ব্যাখ্যা করতে চাই, ত্রস্ত শব্দের অর্থ হচ্ছে ভীত, চঞ্চল, শঙ্কিত। আমি আবারও বলছি, ত্রস্ত শব্দের অর্থ হচ্ছে ভীত, চঞ্চল এবং শঙ্কিত। 30-এর দশকে বাংলার অর্থনীতি যখন ভেঙে চলছে, তখন কবির চোখে এটা এই নীলিমা ছিল একটা বিধ্বস্ত নীলিমা। কবি মৃত্যুর পর যখন এটা সম্পাদনায় প্রকাশ পায়, তখন সেখানে আমরা দেখতে পাই যে বাংলার ত্রস্ত নীলিমা দেয়ার পরেও তিনি কিন্তু 1 থেকে 62টি কবিতা লিখেছেন, এবং এই 62টি কবিতা তিনি এক অখণ্ড আকারে লিখেছেন এবং কোনো শিরোনাম দেননি। পরে যখন এটি গ্রন্থকারে প্রকাশিত হয়, তখন আমরা দেখি যে প্রথম পংক্তি বা প্রথম লাইনটিকে শিরোনাম হিসেবে ব্যবহার করা শুরু হয়। ফলে আজকে পাঠক যেভাবে দেখছেন যে আবার আসিব ফিরে, বাংলার মুখ আমি দেখিয়েছি, মূল পাণ্ডুলিপিতে তা কিন্তু শুধুমাত্র পর্ব আকারে ছিল, অর্থাৎ 1, 2, 3, 4 অথবা 5। এরপর আমরা যদি দেখি যে তিনি এখানে রূপসী বাংলাকে তিনি বাংলায় কবিতায় তিনি কিভাবে বাংলা কবিতাকে তিনি প্রকৃতির সাথে একাকার করে দিয়েছেন। যে আমি যদি একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে এরকম যে যেমন আধা ফোঁটা জ্যোৎস্নায় তখন ঘাসের পাশে কতদিন তুমি, হলুদ শাড়িটি বুকে অন্ধকারে তিনের পাখার মতো, বসেছ আমার কাছে এইখানে, আসিয়াছ সতীবন চুনি, গভীর আধারে আরো দেখিয়াছ বাদুরের মতো মৃদু অবিরত, আসা যাওয়া আমরা দুজনে বসে বলিয়াছি ছেঁড়া ফাড়া কত, মাঠ ও চাঁদের কথা স্নান চোখে একদিন সব শুনেছে তো। অর্থাৎ জীবন দাস এখানে আপনি যদি এই কবিতায় মেলানোর চেষ্টা করেন যে আসলে এটা কি সনেট নাকি সনেট না, এটা আসলে কোন ধরনের কাব্য কবিতা, আপনি দেখবেন আধা ফোঁটা জ্যোৎস্নায় তখন ঘাসের পাশে কতদিন তুমি, এখানে তুমির সাথে কিন্তু ভূমি অন্তর্বিন্দু নেই। পরবর্তী যে পংক্তি, হলুদ শাড়িটি বুকে অন্ধকারে ফিয়া পাখার মতো, পাখনার মতো, বসেছ আমার কাছে এইখানে, আসিয়াছ সতীবন চুনি, তুমি এবং চুনি, গভীর আধারে আরো দেখিয়াছে বাদুরের মতো অবিরত, আসা যাওয়া আমরা দুজন বসে বলিয়াছি ছেঁড়া ফাটা কত, মাঠ ও চাঁদের কথা ম্লান চোখে একদিন শুনেছে তো। অর্থাৎ জীবনানন্দ শেক্সপিয়ার এবং পেট্রার্কীয় যে সনেটের যে বিন্যাস, সেটা তিনি পুনর্নির্মাণ করেছেন। এখানে প্রথাগত ভাবে তিনি অষ্টক এবং ষষ্ঠকের যে বিষয় সেটা তিনি অনুসরণ করেছেন। নির্দিষ্ট অন্তর্মিলের যে কড়াকড়ি জীবনানন্দ অনেক ক্ষেত্রে তা কিন্তু শিথিল করেছেন, এবং 14 লাইনের অবরটিকে কিন্তু তিনি ধরে রেখেছেন। তবে তার যে সুর এবং মুক্ত গদ্যের মতো যে প্রবাহমানতা এবং মাত্রাবৃত্তের যে টান প্রদান ঢেউ, একে কিন্তু তিনি অনন্য একটা উচ্চতা নিয়ে গেছেন। তবে অন্তমিলের ক্ষেত্রে তিনি কিন্তু একটু স্বাধীনতা অবলম্বন করেছেন। যেমন কতদিন তুমি আমি এসে এইখানে বসিয়াছি ঘরের ভেতর, কতদিন তুমি আমি এইখানে বসিয়াছি ঘরের ভেতর, খড়ের চালের নিচে অন্ধকারে ধূসর সজল, মৃদু হাতে খেলিতেছি হিজল, জামের ডালে বাদুর কেবল, করিতেছে আসা যাওয়া আকাশের মৃদু পথে ছিন্ন ভিজে খড়, বুকে নিয়ে শঙ্কার মতো যেন পড়ে আছি নরম প্রান্তর। এই যে এখানে যে শঙ্কার মতো পড়ে আছি নরম প্রান্তর, এবং হিজল জামের ডালে বাদুর কেবল,
হিজল জামের ডালে খালি বাদুর, দেখেন তিনি কবিতাকে বাদুর নিয়ে এসেছেন। অথবা আসা যাওয়া আকাশের পথে, আকাশের মৃদু পথে ছিন্ন ভিজে খড়, ছিন্ন ভিজে খড় তার কবিতা থেকে বাঁচতে যায়নি। খড়ের চালের নিচে অন্ধকারে সন্ধ্যার ধূসর সজল, খড়ের চালের নিচে অন্ধকারে সন্ধ্যার ধূসর সজল। এখানে আরো একটি বিষয় যেটি খুবই আমাদের মনোযোগ আকর্ষণ করেছে, সেটা যদি আমরা একটু ভালোভাবে দৃষ্টি করি, এখানে যদি আমরা আবার আসিল ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিল শালিকের বেশে, একটা মহাকাব্য কিন্তু এই ধরনের পর্ব পর্ব করে রচিত হয়। বাংলাকে, এই রূপসী বাংলাকে যদি আমরা মহাকাব্য হিসেবে বিবেচনা করি, তাহলে কিন্তু এই যে উচ্চারণ, অর্থাৎ এই যে উচ্চারণ, এই উচ্চারণটা কিন্তু আমাদের হচ্ছে মনে গেঁথে যাবে। কিভাবে গেঁথে যাবে তিনি বলছেন, দেখুন আপনি কিভাবে বলেন যে তার এই মহাকাব্য কিন্তু এক কোন ধরনের আপনি বিরত দেখবেন না। আপনি দেখবেন বাংলার বিভিন্ন ঋতু এখানে এসেছে, গাছ গাছালি এসেছে, পশু পাখি এসেছে, মানুষের প্রাত্যহিক জীবন এসেছে, সন্ধ্যা এসেছে, এবং স্বতন্ত্র ছবি বা আলোর স্পেস এসেছে, ক্যানভাস এসেছে। কবি ঘোষণা করেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ তাই খুঁজিতে যাই নাই আর। এই বলে তিনি তার বাকি 61টি পর্বের বিস্তার করেন, যেখানে বাংলার প্রকৃতি, মাঠ ঘাট, এমনকি বাংলার ধুতুরা ঘাস পর্যন্ত তার বাদ যায়নি। এখন আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে এরকম যে আসলে জীবন দাসকে রবীন্দ্রনাথ ঠাকুর কেন চিত্ররূপময় কবি বলে আখ্যায়িত করেছেন? জীবন দাসকে চিত্ররূপময় কবি বলে আখ্যায়িত করার যে কারণ, এই কারণটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমাদের আবার রূপসী বাংলা ফিরে যেতে হবে। রূপসী বাংলা যদি প্রকৃতির চেতনার যে ল্যান্ডস্কেপ বা ইন্দ্রিয়গণ দৃষ্টিগ্রাহ্য, অর্থাৎ শ্রবণ দৃষ্টি অনুভব, যদি আপনি মানে আপনার ত্বক দিয়ে স্পর্শ এবং জিহ্বা দিয়ে রস আস্বাদন করার যে স্বাদ, সেটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি দেখবেন যে জীবন দাস তার কবিতায় মূলত গোলাপ, রজনীগন্ধা, পদ্ম, চামেলি, বিভিন্ন অভিজাত ফুল সীমাবদ্ধ ছিলেন না রবীন্দ্রনাথের মতো, বরং তিনি কি নিয়ে এসেছেন? তিনি হিজল নিয়ে এসেছেন, অশ্বতী নিয়ে এসেছেন, কাঁঠাল, ডুমুর, ছাতু, কলমি, শাক, মটরশুঁটি, নানাবিধ লতাদের মধ্যে তিনি নিয়ে এসেছেন। যেমন আমরা যদি বলি, শ্যাওলা আসতে গন্ধে লেগে আছে কলমির ঘ্রাণে, শ্যাওলা আসতে গন্ধে লেগে আছে কলমির ঘ্রাণে, বটের পাতার নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। শ্যাওলার আসতে যে গন্ধ, সেটা তিনি অনুভব করেন ঘ্রাণ শক্তি দিয়ে। এখানে প্রাণের স্রোত আসে যায়, সন্ধ্যা ঘুমায় নীরবে, সন্ধ্যায় ঘুমায় নীরবে, প্রাণের স্রোত সন্ধ্যায় নীরব হয়ে যায়। মাটির ভিটের পরে লেগে থাকে অন্ধকারে ধুলোর আঘ্রাণ, অন্ধকারে ধুলোর আঘ্রাণ, যে মাস, যে বৃষ্টি বজ্র মুখর দিন, সেটা কিন্তু লেগে থাকে। তারপর তাহাদের চোখে মুখে কি লেগে থাকে? কদমের ডালে পেঁচা কথা কবে। পেঁচাকে তিনি নিয়ে এসেছেন, কাঁঠালের ডাল থেকে হিচলের ঢালে গিয়ে করিবে আহ্বান, এক ডাল থেকে আরেক ডালে করিবে আহ্বান, সাপ মাসি পোকাটির সেই দিনে আধারে উঠিবে ধরে ধরে ধান, ইঁদুরের ঠোঁটে চোখে বাদুরের কালো ডানা, করমচা পল্লবে। ইভেন করমচাও কিন্তু তার কবিতা থেকে বাদ যায়নি। এই যে লাইনগুলো, এগুলোতে তিনি আসলে উদ্ভিদ জগতের বিভিন্ন উদ্ভিদকে নিয়ে এসেছেন, ডুবরের ম্লান পাতাকে নিয়ে এসেছেন, হিজলের ক্লান্ত সময়কে তিনি নিয়ে এসেছেন, ধুতুরার ঝোপের পাশে কার্তিক মাসের কুয়াশার যে ছবি, সেটাকেও তিনি নিয়ে এসেছেন। এখন আপনি একটা বিষয় দেখেন যে এই যে চিত্ররূপময় বলা, অর্থাৎ বিভিন্ন ধরনের চিত্রকে উপস্থাপন করে আপনার ইন্দ্রিয় ধারা অনুভব করার প্রচেষ্টা, সেটাই কিন্তু চিত্র রূপময়তা। আরেকটা বিষয় না বললে নয় যে রূপসী বাংলার একটা প্রাণী জগৎ আছে। এই প্রাণী জগতে কিন্তু আপনি কখনো কোনো হিংস্র প্রাণীকে দেখবেন না। এখানে আপনি দেখবেন যে পেঁচা রয়েছে, গাংচিল রয়েছে, খঞ্জনা রয়েছে, শালিক রয়েছে, লক্ষ্মী পেঁচা রয়েছে, ভোরের দোল রয়েছে, বুনু হাঁস রয়েছে, জল পায়রা রয়েছে, নানাবিধ নামহীন মথ এবং ফড়িং রয়েছে। লক্ষ্মী পেঁচার উদাহরণ দিয়ে যদি আমরা বলতে চাই, যেমন আপনি যদি উদাহরণটা কবিতার একটু বলি, সেটা হচ্ছে এরকম যে লক্ষ্মী পেঁচা গান গাবে খড়ের চালের পরে, কার্তিকের নবান্নের দেশে, হয়তোবা শঙ্খচিল শালিকের দেশে। এই পাখিগুলো গ্রাম বাংলার জীবনে ওতপ্রোত ভাবে জড়িত এবং বিভিন্ন ব্যাপারে গ্রাম বাংলাতে উপস্থিত হয়, এবং জীবন এদেরকে কেবল
প্রকৃতির অংশ হিসেবে দেখেননি, বরং তিনি তাদেরকে চিত্রায়িত করেছেন একটি আত্মিক সত্তা হিসেবে। এটা কেমনি, কিভাবে আপনার কাছে মনে হয় যে আত্মিক সত্তা হিসেবে চিত্রায়িত করেছেন? পেঁচার ডাকের মধ্যে তিনি কখনো খুঁজে পেয়েছেন বাংলার শাশ্বত বিষণ্ণতা, সংকুচিল ওড়ার মধ্যে তিনি হয়তো খুঁজে পেয়েছেন অনন্তকালের স্বাধীনতা। এই যে স্বাধীনতা খুঁজে পাওয়া, সংকুচিলের ডানা এবং পেঁচার মাঝে বিষণ্ণতা খুঁজে পাওয়া, এটাই কিন্তু একজন কবির কাজ। এটাই কিন্তু বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে কবিতায় নীরবতাকে, স্বাধীনতাকে এবং বিড়ম্বনাকে, বিষণ্ণতাকে উপস্থাপন করা। রূপসী বাংলা কবিতায় আমরা আরেকটি বিষয় দেখবো যে রঙের ব্যবহার এবং তার অত্যন্ত সূক্ষ্ম অনুভূতি এবং বৈচিত্র্যময় কবিতায় শব্দের উপস্থাপন কিরকম সেটা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জীবনানন্দ কবিতায় রঙের ব্যবহার অত্যন্ত সূক্ষ্মভাবে করেছেন। তিনি কেবল লাল, নীল, সবুজ রং ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছেন ম্লান, করুণ রং, সোনা রং। এবং সেই সোনা রংটা কিরকম, সেটা হচ্ছে সোনার রোদের রং। এবং এই ত্রস্ত নীলিমায় তিনি দেখেছেন রোদে পোড়া খড়ের গন্ধ। ঘ্রাণের ক্ষেত্রে তার ইন্দ্রিয় যদি আমরা বলি সেটা খুবই সচল। সেটা কিরকম, যেমন নরম ধানের গন্ধ, যেমন কলমির ঘ্রাণ, যেমন শ্যাওলার আষ্টে গান, যেমন হাঁসের নীড়ের থেকে খড় এর গন্ধ। এই যে ঘ্রাণকে তিনি এইভাবে উপস্থাপন করেছেন, বাংলা কবিতায় সাধারণত এই ধরনের উপস্থাপন আমরা তেমন দেখি না। অনেকে মনে করেন যে রূপসী বাংলা কেবল একটা নিঃসর্গ কাব্য, কিন্তু যদি আমরা এটা গভীরভাবে পাঠ করে আমরা দেখবো যে এখানে আপনি দেখবেন হাজার বছরের বাংলার ইতিহাস কিন্তু একাকার হয়ে আছে। এখানে আছে আমাদের ঐতিহ্য, এখানে আছে আমাদের পুরাণ, এখানে আছে আমাদের মিথ। জীবনানন্দ দাশ বাংলার ইতিহাসকেও কিন্তু এখানে ধারাবাহিক ভাবে বর্ণনা করার চেষ্টা করেছেন। আমরা শুরুতে একটু বলেছিলাম যে, একটু আগে বলেছিলাম যে ধানের শব্দটা তিনি আসলে কেন নিয়ে এসেছেন। একটু যদি আমরা বলি, যেমন বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপারণ্য ভরে। ধানের শব্দ তিনি শুনছেন, এটা ঝরিতেছে, শব্দটা ঝরছে অপারণ্য ভরে, অর্থাৎ আপনার কানকে এখানে তিনি সজাগ করেছেন। এরপর সোনালী রোদের রঙে দেখিয়াছি দেহের প্রথম কোন প্রেমের মতো, দেহের প্রেম তিনি দেখেছেন সোনালী রঙের মতো। রূপ তার এলো তিনি ছড়ায়েছে রেখেছে, ঢেকে গাঢ় রূপ আনারস বন। ঘাস আমি দেখেছি সজনে ফুল চুপে চুপে পড়িতেছে ঝরে। মৃদু ঘাসে তিনি আরো কি দেখেছেন, শান্তি পায় দেখেছি হলুদ পাখি বহুক্ষণ থাকে চুপ করে, নির্জন আমের ডালে দুলে যায় বাতাসের সাথে ভূকম্প। শুধু কথা গান নয়, নীরবতা রচিতেছে আমাদের সবার জীবন। দেখুন, শুধু কথা গান নয়, নীরবতা রচিতেছে আমাদের জীবন। বুঝিয়াছি সুপুরির শাড়িগুলো দিন রাত হাওয়ায় যে উঠিতেছে নড়ে। এই যে ধানের শব্দ, এই যে সুপারি, এই যে মৃদু ঘাস, এই যে আমের ডালে দুলে যায় বহুক্ষণ, এই যে নীরবতা রচিতেছে আমাদের জীবন, এরকম অসাধারণ অনুভূতি এই কবি ছাড়া আসলে কারো পক্ষে উপস্থাপন করা বাংলা কবিতায় সম্ভব হয়নি। রূপসী বাংলার আরেকটা মজার বিষয় যদি বলি, একটু আগে শুরুতে আমরা বলেছিলাম যে মধ্যযুগীয় এবং যে মিথ এবং ইতিহাস এবং ঐতিহ্য যা আমাদের কাছে বারবার ফিরে এসেছে তা আসলে উল্লেখ করার মতো। যেমন রূপসী বাংলার বিভিন্ন পর্বের মধ্যযুগে যে চরিত্রগুলো, সেগুলো আমরা যদি হিসাব করি, সেগুলো হচ্ছে যে চাঁদ সদাগর, বেহুলা, ধনপতি, শ্রীমন্ত, খনা, ডাকের বচন। এগুলো কিন্তু তার কবিতায় এক ধরনের গ্রহণযোগ্যতা দিয়েছে। এটা কিভাবে গ্রহণযোগ্যতা দিয়েছে? আমরা জানি মিথের মাধ্যমে কবিতায় চিরন্তন সত্য বর্ণনা করা হয়, যাতে করে মানুষের মনে তা গেঁথে যায়। যেমন এই কবিতার উদাহরণটা দিই। দেখেছিল বেহুলা একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে তিনি বেহুলা কি করেছে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, অর্থাৎ জ্যোৎস্না যখন ডুবে গেছে, মরে গেছে, অর্থাৎ কালো অন্ধকারে সোনালী ধানের পাশে অসংখ্য অশুভ বর দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায়নি। শ্যামার নরম গান অর্থাৎ দেবীদের গান, কেউ কেউ শ্যামাকে হচ্ছে কালী দেবী হিসেবে চিহ্নিত করেন। একদিন অমরায় গিয়ে, অর্থাৎ একদিন স্বর্গে গিয়ে সে শুনেছিল ছিন্ন খঞ্জনার মতো, অর্থাৎ আহত পাখির হৃদয় বিদীর্ণ করা অবস্থার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের সভায় সে যখন যায়, তখন কন্ডিশন শর্ত আরোপ করা হয়েছিল
তোমার স্বামী অর্থাৎ চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরকে জীবিত করা হবে যদি তুমি নেচে গান গেয়ে দেবতাদের সন্তুষ্ট করতে পারো। অর্থাৎ একজন নারী বিরহে ভারাক্রান্ত, সে নারী কিভাবে গান গেয়ে সন্তুষ্ট করতে পারে, নেচে গানে নেচে সন্তুষ্ট করতে পারে দেবতাদের। অর্থাৎ তার হৃদয় তখন ছটফটানো, হৃদয়ের যে পাখি, জবা করা পাখি অথবা আঘাতপ্রাপ্ত পাখির মতো ছটফট করছিল। তারপরও দেবতার সামনে তাকে পরীক্ষা দিতে হচ্ছিল ঈমানের, বিশ্বাসের এবং নিজের ডেডিকেশনের, নিজের আবেগ অনুভূতির, যে দেবতাকে সন্তুষ্ট করার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই যে অনুভূতি সেটাকে তুলে ধরেছেন কবি এইভাবে। কিংবা চাঁদ সওদাগর তার মধুকর ডিঙা নিয়ে ম্লান, অর্থাৎ যে ডিঙা নিয়ে সে তার ছেলেদের জীবিত করায় চেষ্টায় ম্লান, সেই চিত্রকে উপস্থাপন করা হয়েছে। যখন কবি বেহুলার উল্লেখ করে তখন কি আমরা বলি যে খালি পৌরাণিক চিত্র কি এখানে ভেসে আসে? না, পৌরাণিক চিত্র আসলে ভেসে আসে না। সেই কষ্ট, সেই বেদনা, সেই তীব্র বিরহ ভেসে ওঠে, যেটা খনার, যেটা বেহুলা, দেবরাজ, ইন্দ্রের সবাই নাচতে বাধ্য হয়েছিল শুধুমাত্র লক্ষিন্দরের জীবন ভিক্ষা পাওয়ার আশায়। বেহুলা যখন মায়াবী রাতে গাঙুরের জল বেয়ে চলে যায় তখন কিন্তু হিজল এবং তমাল তার ছায়া দেখছিল, এবং সেই তমাল যে তার ছায়া দেখছিল সেই বাস্তবতা কিন্তু তিনি তুলে ধরে একটা প্রেক্ষাপট রচনা করেন, যে এইভাবে সে ভাসতে ভাসতে গাঙুরের জলে একসময় সে ইন্দ্রের সভায় গিয়ে পৌঁছায়। এরপর আমরা যদি ধরি যে বাংলার খনার যে চরিত্র, খনা হচ্ছে বাংলার কৃষি প্রধান সমাজে কৃষি বিশেষ অভিজ্ঞ ছিল। তার শ্বশুরও মানুষকে কৃষি বিষয়ে জ্ঞান দান করতো। মানুষ যখন চাষবাসে বিপদে পড়তো তার শ্বশুরের কাছে যেত, কিন্তু মাঝে মাঝে খনা একটা দুটো উক্তি করতো যেগুলো তার শ্বশুরের তুলনায় চরম সত্য রূপে প্রতিষ্ঠিত। তারপর শ্বশুর তার উপর বিরক্ত হয়ে তারকে ধ্বংস করার পরিকল্পনা হবে। সেই হচ্ছে এই খনা। এবং সেটি হচ্ছে সে যে বাংলার নারী লোক গান গেয়ে মানুষের মন তুষ্টি করত। তো সেই সেউতিকে তিনি কিভাবে নিয়ে আসলেন? যে খনা সেউতির গান গেয়েছিল কবে? অর্থাৎ তিনি বাংলার যে পুরাতন ইতিহাস এবং ঐতিহ্য তার চেতনাকে জাগ্রত করার জন্য আবার তিনি এই লাইনটি উচ্চারণ করেছেন। এই ঐতিহ্য, চেতনা জীবন দাসের স্বদেশ প্রেমকে সস্তা রাজনৈতিক স্লোগানে পরিণত করে না, বরং একটা ভারী একটা আত্মিক অবস্থান দেয় যা আমাদের দ্বিতীয়বার পাঠ করতে বাধ্য করে। এবং আরেকটা মজার বিষয় যেটা বলেছিলাম, যে জীবন দাসের এই কবিতার বইটি আসলে একটা মৃত্যু চেতনা এবং বিষণ্ণতা কবির মাঝে প্রকাশ করে। জীবন দাসের কবিতায় আমরা এই যে মেলানকলি বা মৃত্যু চেতনাটা দেখি, সেটা কিভাবে আসে? আসলে আমরা যদি ধরার চেষ্টা করি সেটা আসলে এভাবে আসে যে তিনি রূপসী বাংলার প্রতিটি পর্বে যে অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন, সুযোগ পেলেই দেখবেন আপনি তার মাঝে ম্লান ঢুকে যাচ্ছে, করুণ ছায়া ঢুকে যাচ্ছে, বেদনা বিদুর অবস্থা তৈরি হচ্ছে, একটা শান্ত স্থিত অবস্থা তৈরি হচ্ছে। কবির প্রিয় সময় এখানে কি? কবির প্রিয় সময় এখানে হচ্ছে গধূলি, কবির প্রিয় সময় এখানে সন্ধ্যা, এখানে অন্ধকার, নবান্নের ম্লান দুপুর, উজ্জ্বল মধ্যাহ্ন প্রখর রোদ তার কবিতায় একটু করে, যেটা আমরা কি কবিতায় প্রতীক হিসেবে ধরে থাকি যে আনন্দ, ভালোবাসা, অবগাহন। তিনি ভালোবাসেন সোনা রোদের ম্লান গন্ধ, অর্থাৎ সোনা রোদ উজ্জ্বল সম্ভাবনার মধ্যে যে ব্যর্থতা, ব্রিটেনের যে ম্লান আলো, তিনি সেটাকে ভালোবাসেন। এই ম্লান আসল আলো অথবা স্নান যে গন্ধ, এর দ্বারা ম্লান যে গন্ধ, এর দ্বারা আসলে তিনি নিজের যে হতাশা, সেই হতাশাটাকে তিনি আসলে কাটাতে চান। তিনি তার মানসিক পরিস্থিতি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করেন। তিনি চারপাশের চঞ্চল পৃথিবীর কোলাহল থেকে নিজেকে দূরে রাখতে চান, এবং তার কাছে মনে হয়েছে যে মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, মৃত্যু কোনো চূড়ান্ত অবসান নয়, মৃত্যু হলো প্রকৃতির মহাজাতীয় জাগতিক যে নিয়ম, সেই নিয়মের একটা অংশ। এখন আমরা যদি বলি সেই নিয়মের কি অংশ, যেমন আবার আসিব তীরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচী শালিকের বেশি। এখানে মৃত্যুর এই ধরনের রূপান্তর কিন্তু আমরা বলি মেটামরফিসিস হয়ে গেছে। মেটামরফিসিস এখন প্রশ্ন হতে পারে কিরকম, যেমন
মানুষ হিসেবে যদি কেউ জন্ম নেয় তাহলে তার দুঃখ ক্লান্তি অনুভূতি থাকবে, এবং এ কারণে মানুষ কি পাবে, এই সেই দুঃখ ক্লান্তি থেকে মুক্তি চাইবে, এবং সেই মুক্তি কোথায় সে পাবে, সেই মুক্তি পাবে সে প্রকৃতির নিমগ্ন আদর এবং ভালোবাসায়, এবং প্রকৃতির পরে যখন সে বিলীন হয়ে যাবে তখন সে জীবন দাসের মতো রোমান্টিক কবি হতে পারবে। এখন প্রশ্ন হতে পারে, কবি এই কবিতার বইটা অর্থাৎ যে ত্রস্ত নীলিমা, বাংলার ত্রস্ত নীলিমা যে লিখলেন, এইটা তিনি ওই সময় কেন লিখলেন? তখন আমি শুরুতে বলছিলাম যে বাগেরহাটের পিসি কলেজে তখন কবি কিন্তু চাকরি করতেন, এবং বিশ্বযুদ্ধ দেখা যাওয়ার পরবর্তী সময় তিনি তার চাকরি হারান, এবং তার মাঝে এক ধরনের আর্থিক অনটন দেখা দেয় এবং তার দাম্পত্য কলহ সৃষ্টি হয়, এবং তিনি অন্তর্মুখী হয়ে এবং তিনি হতাশাজনক পরিস্থিতিতে ছিলেন। এই সময় তার পক্ষে সম্ভব ছিল না যে নিজের টাকা খরচ করে হচ্ছে কি করবে, তিনি এই বইটি প্রকাশ করবেন। তো তিনি এই বইটিকে অ্যাজ এ ওয়ে অফ এসকেপিজম হিসেবে তিনি অনুসরণ করলেন, অর্থাৎ তিনি তার মানসিক বিষাদ দুঃখ বেদনা প্রকাশ করার অনুভূতি হিসেবে কবিতাকে বেছে নিলেন, এবং এই কবিতা তিনি লিখলেন। এবং সমকালের যে ত্রস্ত অর্থাৎ শঙ্কিত যে সময়, যে কালহীনতা তিনি দেখছেন, অর্থাৎ যে কালহীনতাকে তিনি জয় করতে চেয়েছিলেন, সেই সমকালকে জয় করতে চেয়ে যে কালহীনতাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, তাকে তোলার জন্য তিনি এই শান্ত নীরব ধরনের কবিতা লিখেছেন বলে আমার মনে হয়। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে শুরুতে আমি যে বলেছিলাম যে কেন আমি বলবো যে স্বাধীনতা যুদ্ধের মানসিকতার ক্ষেত্রেও এটা গঠন করেছিল আমাদের এই রূপসী বাংলা। এই রূপসী বাংলার বিষয়টা আলোচনা করতে গিয়ে আমরা যদি দেখি যে তিনি হয়তো ভাবেন না যে এই মুক্তিযুদ্ধের সময় এই কবিতাগুলো ব্যবহার হতে পারে। পাকিস্তানি হানাদাররা যখন এই বাংলাদেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছিল, তারা যখন অনিবার্য করতে তারা একই দেশে নাগরিকের উপর বিনা বিচারে তারা যখন অপারেশন সার্চলাইট চালায়, তখন জীবনদের এই পংক্তিগুলো কিন্তু আমাদের শাশ্বত বাংলার যে সৌন্দর্য সেটা আমাদের কাছে প্রস্ফুটিত হবে। সেটা কিরকম? বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই নাই। এই লাইনটা কোটি বাঙালির স্বাধিকার আন্দোলনের মুখে অতন্দ্র প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি যে সুন্দর প্রকৃতির চর্চা করেছেন, সেই প্রকৃতি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রকৃতি, সেই প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিকে আমরা দেখি যে এটা একটা হচ্ছে পরমেশ্বর এবং বিশ্ব নিয়মায়কের সাথে সাধারণ মানুষের যে মিলন সেখানে দেখানো হয়েছে, সেই মিলনকে। কিন্তু জীবন দাস আনন্দ এবং মঙ্গলের সন্ধান বাদ দিয়ে তিনি মানুষকে মাটির কাছাকাছি নিয়ে এসেছেন। তিনি বাস্তব এবং ধর্মনিরপেক্ষ যে আদর্শ সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন নিজস্ব রূপ এবং ঘ্রাণ এবং পঞ্চ ইন্দ্রিয়র অনুভূতি দ্বারা। রবীন্দ্রনাথের প্রকৃতি যেখানে আমরা যদি ধরি পরিচ্ছন্ন মার্জিত সুবিন্যস্ত, সেখানে আমাদের জীবনের প্রকৃতি হচ্ছে পরিচ্ছন্ন অবহেলিত বুনো হিজল তমালের ধুলায় ধুলোমনে। এবং রবীন্দ্রনাথ ডুমুর গাছকে তখন তার কাব্যের বিষয়বস্তু বানাননি, কিন্তু জীবন দাস কিন্তু ডুমুরকে এবং তার যে তুচ্ছতম ফলকে কিন্তু তার কবিতার বিষয়বস্তু বানিয়েছে। এই যে কবিতার বিষয়বস্তু বানানো, এই যে অন্তহীন একাকত্ব বিষাদ, এই বিষাদ অন্তহীন একাকত্ব এবং জীবনানন্দ রবীন্দ্রনাথ থেকে আলাদা করে দিয়েছে। কবিতায় আমি একটু আগেও বলছিলাম যে এই ধরনের ইন্দ্রিয় অনুভূতি আসা, অর্থাৎ স্বাদের অনুভূতি নিয়ে আসা, ঘ্রাণের অনুভূতি নিয়ে আসা, শ্রবণ অনুভূতি নিয়ে আসা, দৃষ্টির অনুভূতি নিয়ে আসা এবং অনুভব অর্থাৎ স্পর্শের অনুভূতি নিয়ে আসা, এই যে অনুভব কবিতায়, বাংলা কবিতায়, যেটা সৈয়দ আলী হাসান বলেছিলেন যে জীবন দাস একমাত্র কবি যিনি বাংলা কবিতায় এই ধরনের অনুভূতিটাকে নিয়ে এসেছেন। রূপসী বাংলার যে শৈল্পিক সাফল্য সেটা কিন্তু শুধুমাত্র বিষয়বস্তু মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার নির্মাণ শৈলী এবং উপমাটা কিন্তু অসাধারণ। যেমন আমি যদি একটু বলার চেষ্টা করি, সেটা এরকম হচ্ছে, যেমন করুণ ডাঙা শাখায় ম্লান চুল, ছাতার মতন বড় পাতা এবং সোনা রোদের ম্লান গন্ধ। এবং তার যে অনুভূতি, এই যে আমি দেখিতে চাই, আমি যে বসিতে চাই বাংলার ঘাসে, পৃথিবীর মতো পথ ঘুরে বহুদিন অনেক বেদনা প্রাণে সয়ে, ধানসিঁড়িটির পথে তিনি শ্মশানের দিকে যাবে বয়ে, এবং
যেইখানে এলো চুলে রামপ্রসাদের সেই শ্যামা আজও আসে। এখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রিয়র যে অনুভূতি, এই ইন্দ্রিয়র অনুভূতিকে তিনি সিনথেসাইজ করেছেন, রোদের সাথে সংযুক্ত করেছেন, চুলের সাথে সংযুক্ত করেছেন, ছাতার সাথে সংযুক্ত করেছেন, ম্লানগঞ্জের সাথে সংযুক্ত করেছেন। এর ফলে এক অনুভূতি তৈরি হয়েছে যা আসলে এক ধরনের অনন্য। এছাড়া তার কবিতার যে লয় এবং ছন্দ, যে তান প্রধান যে কবিতা, সেটাকে কিন্তু বলা যায় একটা অসাধারণ অভিজ্ঞতা। কিরকম দেখুন, আমরা যদি কয়েকটা কবিতা উদাহরণ হিসেবে পড়ার চেষ্টা করি, সেই কবিতাগুলো আপনি দেখবেন যে এরকম আসে বারবার। আমি আবার একটু পড়ে শোনাচ্ছি। করুণ ডাঙা সাঙায় ডাঙা শাখায় ম্লান চুল ছাতার মতন বড় পাতা, সোনা রোদের ম্লান গন্ধ। এই যে ইকোসেন্ট্রিক অর্থাৎ পরিবেশকে প্রাধান্য দিয়ে কবিতা লেখার প্রবণতা, অনেকে এটাকে বলেন যে ক্লাইমেট ফিকশন, যেটা হচ্ছে গল্প বা উপন্যাস হয়, এটা ক্লাইমেট নন ফিকশন অর্থাৎ ক্লাইমেট যে পোয়েট্রি, অর্থাৎ প্রাচীন সমাজে আমরা যেভাবে গ্রাম ঘেঁষা ছিলাম, সেই গ্রাম ঘেঁষা বাদ দিয়ে আমরা যখন নগরী সভ্যতা আসলাম, এবং এই নগরী সভ্যতা যখন আমাদের দূষণে পর্যদুস্ত করলো, তখন বিশুদ্ধ আবহাওয়া এবং বিশুদ্ধ প্রাণের জন্য আমরা কিন্তু প্রজাপতি এবং গ্রামীণ প্রকৃতির কাছে ফিরে যাই। আমাদের নগরায়নের নামে এখন বন পরিষ্কার করা হচ্ছে, বিকৃত আকারে হচ্ছে আমরা শহরকে তৈরি করছি একটা নগরের বস্তি হিসেবে, এবং পাশাপাশি যেটা বলা যায় যে আমরা নিঃসর্গে হচ্ছে প্রাধান্য না দিয়ে আমরা গভীর মনস্তাত্ত্বিক নৈরাশ্য প্রকাশ করছি। আমাদের কবিতায় না আছে আবেগ, প্রেম, ভালোবাসা, না আছে হচ্ছে দ্রোহ, না আছে প্রকৃতির স্থান। আমাদের কবিতা পড়ার পর আর এই কবিতায় কি অর্থ তা উদ্ধার করা সম্ভব হয় না। আমাদের কবিতায় আসক্তি, যোগ্যতা এবং বাক্য সঠিক হওয়ার যে শর্ত সমূহ রয়েছে সেটা থাকে না। আমাদের কবিতায় সাধু চরিত্রের মিশ্রণ হয়ে গুরু চণ্ডালী হয়ে যায়, আবার সেই গুরু চণ্ডালীর নতুন কাব্য ভাষা হিসেবে স্বীকৃতি পায়। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের কবিতা একটা ভয়াবহ খরার মধ্যে দিয়ে যাচ্ছে। যতদিন এই পৃথিবীতে আমরা বাংলাকে দেখতে চাইবো, ততদিন কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গিকে বাদ দিয়ে, আগের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গিকে বাদ দিয়ে কিন্তু প্রবাহমান নদী, বাংলার প্রকৃতি, বাংলার সবুজ শ্যামল মায়া ঘেরা গ্রামের দিকে যেতে হবে। পৃথিবীর সবগুলো শহর কিন্তু এক, কিন্তু গ্রামগুলো কিন্তু কখনোই এক না। এবং এই গ্রামকে খুঁজে পেতে হলে, বাঙালি বাংলা সভ্যতাকে খুঁজে পেতে হলে আমাদের বারবার এই রূপসী বাংলার কাছে আসতে হবে।